আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের পাঠ। আশা করি সবাই ভালো আছো, ঘরেই আছো এবং সুস্থ আছো। আর তোমাদেরকে আমি গত ক্লাসে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অনেকটা অংশই কমপ্লিট করে দিয়েছি। আর এখন যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের সময়, অ্যাসাইনমেন্ট চলছে, তো এখন বর্তমানে বোধহয় আমাদের সাবজেক্টের অ্যাসাইনমেন্টও চলে এসছে। ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা কমপ্লিট করেছো, তো যাই হোক, যে নিয়মে কমপ্লিট করার কথা আশা করি যে সেই নিয়মেই কমপ্লিট করছো এবং হুবহু বই থেকে কিংবা গণমাধ্যম থেকে নিচ্ছ না। এটা তোমরা কখনোই করো না। যে বই থেকে তোমরা পড়ছো ঠিক আছে, এবং অর্জিত জ্ঞান থেকে নিজেরা যতটুকু বুঝেছো বা উপলব্ধি করো সে অনুযায়ী কোশ্চেনের আনসার করার চেষ্টা করবে। যদি সহায়ক কোথাও থেকে হেল্প নেওয়া লাগে, হেল্প নিলা, সে সম্পর্কে জানলে, কিন্তু নিজের ভাষায় নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। তো কিছু কিছু কমন বিষয় থাকে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনায়, যেটাকে যে দ্বিতীয় পত্রের যেটা আমরা এখন পড়ছি ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার মধ্যে কিছু কমন বিষয় তোমরা ভুল করো, সেটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। কার্যাবলীটাতে কিন্তু আমি বারবার বলি যে কার্যাবলী এবং চক্র দুইটা একই কথা, কিন্তু কার্যাবলীটা যেহেতু ব্যবস্থাপনার কাজগুলো যখন চক্রাকারে আবর্তিত হয় বিধায় সেটাকে ব্যবস্থাপনার চক্র বা সাইকেল বলা হয়ে থাকে। তো তোমরা যেটা কমন ভুল করো যে ব্যবস্থাপনার কার্যাবলীটা যখন চায় তখন কার্যাবলীটা যে কাজ একটার পর একটা কিছু দিলেই হলো, যখন যেটা মনে আসছে সেটা দিচ্ছ না, এভাবে দিলে হবে না। ব্যবস্থাপনার কাজগুলো আমি বারবার বলি যে একটার পর একটা ক্রমান্বয়ে এগুলার প্রয়োজন উদ্ভব ঘটে এবং সে অনুযায়ী এটার উত্তরটা দিতে হয়। তো যেহেতু আমি গত ক্লাসে এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, তাই আরেকটু বুঝিয়ে দিই যে ব্যবস্থাপনার কাজ কি। সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা। তো পরিকল্পনার পর অবশ্যই সংগঠিতকরণই করতে হবে। পরিকল্পনার পর নির্দেশনা কিংবা সমন্বয় সাধন করা যাবে না। তো প্রাতিষ্ঠানিক প্রত্যেকটা কাজ যেহেতু একটার সাথে একটা জড়িত, একটাকে বাদ দিয়ে একটা কল্পনা করা যায় না, তাই প্রত্যেকটা কাজকে কিন্তু ক্রমান্বয়ে তুলে ধরতে হবে। কিন্তু তোমরা যেটা করছো যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করো, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপর হচ্ছে সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেষণা, নিয়ন্ত্রণ। হ্যাঁ, তো এখন যেটা বলা যায় যে ধরো পরিকল্পনা হলো সংগঠন, তারপর কর্মী সংস্থান। কর্মী সংস্থানের পরে নির্দেশনা ছাড়া কর্মী কি কাজ করবে? নির্দেশনা না দিলে কর্মী কিন্তু কোনো কাজ করতে পারবে না। সে কর্মী নিয়োগ দিয়ে নির্দিষ্ট পদে তাকে বহাল করা হলে সে সেই পদে বহাল থাকলো, কিন্তু কে কি কাজ করবে সে সম্পর্কে কিন্তু সে কিছুই জানবে না। এবং তখন যদি সে কাজই না করে, কাজ সম্পর্কে নাই জানে, তাকে প্রেষণা দান করারও কোনো প্রয়োজন পড়ে না। এখন কাজই হচ্ছে না যে জায়গায় প্রতিষ্ঠানে, সে জায়গায় কাজের সমন্বয় কি হবে? যে যখন একটা কর্মীকে কাজ বোঝানো হয় এবং এক একজনকে এক একটা বিভাগ সম্পর্কে দায়িত্ব দেওয়া হয়, বিভাগের দায়িত্ব দেওয়া হয়, তখন সেই যে রোলস অনুযায়ী কাজ দেওয়া হলো সেই রোলস অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটাকে মূল্যায়ন করার জন্যই কিন্তু মূলত সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে। তো যখন দেখা গেল যে কাজই হচ্ছে না প্রতিষ্ঠানে, তখন সমন্বয়েরও প্রয়োজন পড়ছে না, আর সমন্বয় না করলে আবার ত্রুটি বিচ্যুতি বিশ্লেষণেরও প্রয়োজন হচ্ছে না। তার মানে কি, টোটালি ব্যবস্থাপনার কাজগুলোই বিঘ্ন ঘটে যখন আমরা এটাকে ক্রমান্বয়ে উপস্থাপন না করি। তো এই কাজটা তোমরা করো না, যে ব্যবস্থাপনার সকল কাজ তোমরা ক্রমান্বয়ে উপস্থাপন করার চেষ্টা করবে। তো অনেকে 4 প্রকার দিয়েছো, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান। তারপর কর্মী সংস্থানকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। তো এইভাবেও দিতে পারো, কিংবা এক সিরিয়ালে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, হ্যাঁ, এভাবে দিতে পারো। তো এই সিরিয়াল মেনটেন না করার জন্য কিন্তু মার্কস কাটা যায়, এবং একটার পর একটা উপস্থাপন না করার পর তুমি যতটুকু পর্যন্ত উপস্থাপন করলে, ধরো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান পর্যন্ত উপস্থাপন করলে, তো কর্মী সংস্থানেরই
মার্কস পাবে, এবং পরবর্তীতে যে একটা ব্রেক হলো তারপরেগুলো ঠিক আছে, তবুও কিন্তু তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল করতে হবে। কি বলেছি দেখো, যে আমরা ব্যবস্থাপনার কাজগুলোকে একটু উপস্থাপন করি, দেখি যে ব্যবস্থাপনার কাজগুলো কিভাবে আসে। ব্যবস্থাপনার কার্যাবলী 1 নম্বর হচ্ছে পরিকল্পনা। সংগঠন, কর্মী সংস্থান, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, আর হচ্ছে নিয়ন্ত্রণ। আর আমরা কিন্তু এটাকে কি বলেছেন, যে যেহেতু ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয় বিধায় সেটাকে ব্যবস্থাপনার কাজ বলা হয়। অর্থাৎ কি বলেছে, যে পরিকল্পনার পরে সংগঠন আসে, সংগঠনের পরে কর্মী সংস্থান, কর্মী সংস্থানের পরে নির্দেশনা, তারপর প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এইভাবে কিন্তু ব্যবস্থাপনার কাজটা আসে। তো সেটাকে আমরা যদি সার্কেল ওয়াইজ উপস্থাপনা করি, আমি কিন্তু এটা বোধহয় গত একটা ক্লাসে তোমাদেরকে উপস্থাপন করে দিয়েছিলাম, তারপরও কিন্তু তোমরা একই ভুল করছো, যে কারণে আমি আজকে আবার এই বিষয়টি আলোচনা করে দিব বলে ঠিক করেছি। এখানে কি ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার কাজ, বা ব্যবস্থাপনার কাজ না দিয়ে চক্র দাও, চক্র। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, আর হচ্ছে নিয়ন্ত্রণ। এখন দেখো, সর্বপ্রথম প্রতিষ্ঠানে কি কাজ করা হয়। প্রতিষ্ঠানে কিন্তু নানান ধরনের লোক থাকে, যেমন ব্যবস্থাপক, উচ্চ পর্যায়ে ব্যবস্থাপক থেকে শুরু করে মধ্য পর্যায়ে, নিম্ন পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যবস্থাপক থাকেন। আমি কিছুক্ষণ পর আবার এই ব্যবস্থাপনার স্তরটা আলোচনা করে দিব। তো ব্যবস্থাপনার স্তরে যেটা বলা হয়ে থাকে, যে 3টা স্তর আছে, একটা উচ্চ পর্যায়, একটা হচ্ছে মধ্য পর্যায়, আর একটা হচ্ছে নিম্ন পর্যায়। তো এটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর। তো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ কি করে, প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা যারা বা প্রতিষ্ঠানের কে গঠন করতে যাদের অবদান, সেই ধরনের লোকেরা কিন্তু মূলত এই সমন্বয়কারীগণ কিন্তু মূলত পরিকল্পনাকারী। তো তারা কি করে, প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠান কার্যাবলী নিয়ে পরিকল্পনা করে। তো পরিকল্পনা কি হয়, উচ্চ পর্যায়ে পরিকল্পনা হয়। তারপর হচ্ছে পরিকল্পনায় যে বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করা হলো, যে একটা প্রতিষ্ঠান কোন ধরনের পণ্য উৎপাদন করবে, কি ধরনের পণ্য উৎপাদন করবে, সেই পণ্যটা কতদিনে উৎপাদন হবে, এবং সেটা উৎপাদন করতে কতজন লোক লাগতে পারে, বা মানব সম্পদের প্রয়োজন, বা সেই সকল বিষয় নিয়ে কিন্তু তারা পর্যালোচনা করে থাকে। এরপর সেই কার্যটা সম্পূর্ণ করতে
কি কি উপাদানের প্রয়োজন। আমরা এর আগে পড়েছিলাম যে 2 ধরনের উপাদান প্রতিষ্ঠানে থাকে, এক হচ্ছে মানবীয় আর একটা বস্তুগত। তো এখন সংগঠন পর্যায়ে এসে দেখা গেছে যে কি ধরনের বা কতজন মানবীয় উপকরণ প্রয়োজন, বস্তুগত উপকরণ কি কি প্রয়োজন, সকল বিষয় নিয়ে পর্যালোচনা করাই হচ্ছে সংগঠনের কাজ। এবং পর্যালোচনা করার পর সেই অনুযায়ী কর্মী বাহিনীকে সংগঠিত করা। যেমন আমি এর আগে বলেছিলাম যে ধরো যদি একটা ভবন তৈরি করতে হয় সেক্ষেত্রে ইট, বালি, সিমেন্ট, রড অনেক কিছু লাগে। তো সেই ইট, বালি, সিমেন্ট, রড সবগুলোকে যখন আলাদা আলাদা রাখা হয় তখন কোনো স্থাপনা হয় না। কিন্তু সংগঠিতকরণের মধ্য দিয়ে এগুলো সব যখন একত্রিত করা হয়, এক জায়গায় আনা হয়, তখন কিন্তু এটা দিয়ে একটা স্থাপনা সম্ভব। এগুলো হচ্ছে বস্তুগত উপকরণ এবং এর পিছনে কিন্তু মানবীয় উপকরণ বা মানব সম্পদেরও অবদান থাকে, যে কে করবে সমন্বয়টা, মানুষ করবে। তো এই হচ্ছে সংগঠনের কাজ। তো সংগঠনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা চলে যাব কর্মী সংস্থান। এই যে বললাম যে এগুলো কে করবে, কর্মী মানে মানব সম্পদ করবে। তো মানব সম্পদ করতে গেলে সেই মানব সম্পদটা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে। তো সেটাকে কর্মী সংস্থান বলা হয়ে থাকে। তো কর্মী প্রতিষ্ঠানের জন্য যে পদের জন্য যে যোগ্য সেরকম যোগ্য এবং দক্ষ জনবল গঠন করাকে মূলত কর্মী সংস্থান বলা হয়ে থাকে। তো কর্মীদেরকে যার যার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছু বিবেচনা করে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী নিয়োগ দেওয়া হয় এবং সেই কর্মীদেরকে পরবর্তীতে তাদের বিভিন্ন ক্যাটাগরির মধ্য দিয়ে তাদেরকে যাচাই বাছাই করে প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় এবং যাচাই বাছাই করে প্রতিষ্ঠানে আনার পরে তাদেরকে নির্দিষ্ট পদে বহাল করা হয়। এখন প্রত্যেককে নির্দিষ্ট পদে বহাল করার পরেও প্রত্যেকে জানে যে সে কোন পদের জন্য বহাল হয়েছে, তারপরেও কিন্তু তাকে নির্দিষ্ট কাজের জন্য নির্দেশনা প্রদান করতে হয়। তো সেটার পরে ব্যবস্থাপনা পরবর্তী ধাপে, মানে কর্মী সংস্থানের পর আসে নির্দেশনার কাজ। তো নির্দেশনা প্রদান করে যে কোন কর্মী কি কাজ করবে, কোন কর্মী কতটুকু কাজ করবে, কে কার ঊর্ধ্বতন হবে, কে কার অধস্তন হবে, সকল বিষয়ে এখানে পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয় এবং প্রত্যেককে যার যার কাজে বহাল করা হয়, যার যার কাজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়, ব্যবস্থাপক তা বুঝিয়ে দেন। পরবর্তীতে এসে প্রেষণা দান। নির্দেশনার পরে চলে আসে প্রেষণা। প্রেষণাটা কখন প্রয়োজন হয়, যে যখন প্রতিষ্ঠানে যখন একজন কর্মী নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু তার নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে তাকে প্রতিষ্ঠানে আসা লাগে। সেটা হচ্ছে যে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি দেওয়া হবে বা তাকে প্রয়োজনীয় যে জিনিসপত্র চাকরিতে বহাল হওয়ার জন্য সেই প্রয়োজনীয় জিনিসপত্র তাকে দেওয়া হবে। তো যেগুলো দেওয়ার কথা ছিল তার বাহিরেও কিছু জিনিস থাকে যেটা দিলে মানে যার যা প্রাপ্য তার অতিরিক্ত কিছু পেলে সেটাকে বলা হয়ে থাকে বোনাস বা বোনাস। এই বোনাস টাইপের কিছু যদি পায় কিংবা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে গিয়ে যখন যে সমস্যার সম্মুখীন হয় কর্মী এবং কোনো চাহিদার উদ্ভব ঘটলে সেই চাহিদাগুলো পূরণ করে দেওয়া। হ্যাঁ, তো এতে করে কি করে যে কর্মীরা তার কাজের প্রতি স্বতঃস্ফূর্ত হয়ে যায় এবং কাজকে আরও বেশি ভালোবাসতে থাকে এবং কাজের প্রতি সে মনোযোগী হয়, স্পিড আসে। তো যে কারণে প্রেষণা হচ্ছে যে কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য নির্দিষ্ট বেতনের বাহিরে যদি কোনো কিছু দেওয়া হয় সেটাকে প্রেষণা বলা হয়ে থাকে। তো প্রেষণা নানান ধরনের হয়, আর্থিক প্রেষণা হতে পারে, অনার্থিক প্রেষণা হতে পারে। তো আর্থিক হচ্ছে অর্থ সংশ্লিষ্ট, বেতনের বাহিরে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটাকে আর্থিক প্রেষণা বলা হয়। অনার্থিক হচ্ছে অর্থ না, অর্থ বা অর্থ সংশ্লিষ্ট কিছু না, তার এই ছাড়া যদি অর্থ ছাড়া যদি অন্য কিছু দেওয়া হয় সেটাকে কিন্তু অনার্থিক প্রেষণা বলা হয়ে থাকে। তো অনার্থিক প্রেষণা কি, কাজের জন্য প্রশংসা করা যেতে পারে বা কাজের সুন্দর একটা পরিবেশ হতে পারে বা যে কোনো যে অনেক প্রতিষ্ঠান কিন্তু দেশের বাহিরে ঘুরতে পাঠায় বা বিভিন্ন জায়গায় বনভোজনের ব্যবস্থা করে বা ফ্যামিলি ট্রিপ দেয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু কর্মীদেরকে ইন্সপায়ার করে যে তারা কাজের প্রতি আরও মনোযোগী হয়ে যায়, যে কাজ করতে করতে বোর না হয়ে একটা সময়ের পরে প্রত্যেক কর্মী তার ফ্যামিলিকে নিয়ে
নির্দিষ্ট একটা জায়গায় বেড়াতে গেল। তো এই ধরনের যে ইন্সপায়ারেশন, এগুলোকে অনার্থিক প্রেরণা বলা হয়ে থাকে এবং এগুলোর মধ্য দিয়ে কিন্তু কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী করে তোলা হয়। তো আর যদি এটা কোনো প্রতিষ্ঠান চায় যে দিবে না, তো সেই ক্ষেত্রে না দিয়েও করা যায়। তো নির্দেশনার পরে সমন্বয় সাধনের কাজ চলে আসবে সেক্ষেত্রে। আর যদি নির্দেশনার পর প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রেরণা তো যা বলছিলাম যে এরপর নির্দেশনার পর প্রেরণার পর হচ্ছে সমন্বয় সাধন। যে পূর্বে কর্মীদেরকে নিয়োগদানের পরে এদেরকে আবার নির্দেশনা প্রদান করা হয়েছিল যে কে কোন কাজ কিভাবে করবে সে ব্যাপারে নির্দেশ দান করা হয়েছে এবং প্রতিটি ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে তাদের কাজের দায়িত্বটা বন্টন করে দেওয়া হয়েছিল। সেই কাজের দায়িত্ব যেহেতু বন্টিত হয়েছে, তো কাজের দায়িত্বটা যেহেতু বন্টিত করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে সমন্বয় সাধন পর্যায়ে এসে প্রত্যেকের কাজ যেভাবে যাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেভাবে করছে কিনা সে ব্যাপারে ফিডব্যাক নেওয়াটাকে মূলত সমন্বয় সাধন বলে। অর্থাৎ প্রতিটি ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের কাজগুলোকে এক সূত্রে গ্রথিত করা এবং তাদের কাজের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করাকে মূলত সমন্বয় সাধন বলা হয়ে থাকে। তো সমন্বয় সাধন পর্যায়ের পরে এখন ব্যক্তি বিভাগের কাজগুলো যদি একত্রিতকরণ না করা হয়, যেমন ধরি যে এক বছরের জন্য একটা বা এক মাসের জন্য একটা প্রোডাক্ট উৎপাদনের কথা চিন্তা করা হচ্ছে, সেই প্রোডাক্টটা এক সপ্তাহ পার হওয়ার পর ব্যবস্থাপক যদি খোঁজখবর না নেয় যে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব ভালোভাবে করছে কিনা, সেক্ষেত্রে কিন্তু কাজে যদি কোথাও কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি হয়ও সেক্ষেত্রে ঊর্ধ্বতন সেটা জানবে না। তো ওই জায়গাটাতে একটু সমস্যার সৃষ্টি হয়ে যাবে এবং পরবর্তীতে যে টার্গেট নিয়ে কাজ করার কথা সে টার্গেট অনুযায়ী তারা কাজ সম্পন্ন করতে পারবে না। তো এই কারণে দেখা যায় যে সমন্বয় সাধনের মাধ্যমে কাজের প্রত্যেকটা বিভাগের কাজকে একত্রিতকরণ বা সমন্বিতকরণ করা হয়। তো সমন্বয় সাধনের পর আসা যায় নিয়ন্ত্রণ পর্যায়ে কি হয় যে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন হচ্ছে কিনা সেটা দেখাই হচ্ছে নিয়ন্ত্রণ পর্যায়ের কাজ। এবং পরিকল্পনা অনুযায়ী কাজ যদি না হয়, যেমন যেটা বললাম যে এক মাসের মধ্যে কার্য সম্পন্ন করার কথা সেটা এক মাসের মধ্যে হলো না, এখন কেন হলো না, সে কোথায় ত্রুটি ছিল সেই ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করা এবং সেটা থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী বছর যখন আবার পরিকল্পনা গ্রহণ করবে তখন সেই পরিকল্পনায় এটাকে কাজে লাগানো। তার মানে পরবর্তীতে আবার পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ থেকে কিন্তু আবার পরিকল্পনায় চলে গেল, পরিকল্পনার পর একইভাবে আবার ওই নতুন পরিকল্পনা নিয়ে সংগঠিতকরণ করতে হবে, আবার নতুন কর্মী যদি প্রয়োজন হয় নতুন কর্মী নিয়োগ দিতে হবে, হ্যাঁ বিভিন্ন ওই কাজ অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী সেই কর্মীদেরকে আবার নির্দেশনা প্রদান করতে হবে, প্রেরণা দিতে হবে, আবার কাজ সমন্বয় করতে হবে, তারপর আবার নিয়ন্ত্রণ করতে হবে, আবার পরিকল্পনা করতে হবে। দ্যাট মিনস দেখো যে একটা প্রতিষ্ঠান যতদিন চলবে তাদের কার্যক্রম ততদিন সার্কেল ওয়াইজ চলতে থাকবে, তার মানে তাদের কাজের কোনো শেষ ঘটবে না। এই যে এই ব্যবস্থাপনার কাজের কোনো শেষ ঘটবে না, তাই দেখা যায় যে এটাকে আমরা ব্যবস্থাপনার চক্র বলে অভিহিত করি, যে চক্রাকারে ব্যবস্থাপনার এই কার্যাবলীগুলো বারংবার সম্পন্ন হতেই থাকে। তাই বারবার আমি যেটা বলছি যে তোমরা যে ব্রেক করো, যে পরিকল্পনার সংগঠন লিখে নির্দেশনা লিখে ফেলো, তারপর সমন্বয় সাধন লিখে ফেলো, যেমন মনে করছো যে একটার পর একটা দিলেই হলো না, সেইভাবে তোমরা এটাকে উপস্থাপন করবে না, তোমরা এটাকে একটার পর একটা চক্রাকারেই আবর্তিত করবে এবং একটার পর একটা কাজের যেহেতু প্রয়োজনীয়তা উদ্ভব ঘটে, তো কোন কাজটার পর কোন কাজটার প্রয়োজনীয়তা উদ্ভব ঘটে সেটা খেয়াল করি কোশ্চেনগুলোর আনসার করার চেষ্টা করব। এখন আমরা ব্যবস্থাপনার যে স্তর সম্পর্কে আলোচনা করি।
ব্যবস্থাপনার স্তর। এখন একজন ব্যবস্থাপকের কি কি কাজ সে সম্পর্কে আমরা জানলাম যে একজন ব্যবস্থাপক, অবশ্যই আমরা এই ব্যাপারে আগেও আলোচনা করেছি যে ব্যবস্থাপক যা করেন তাকেই ব্যবস্থাপনা বলেন। অর্থাৎ ব্যবস্থাপক ভালোভাবে যদি ব্যবসার কার্যাবলীগুলো সমন্বয় না করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজের সমস্যা সৃষ্টি হয়, বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। আর প্রাচীনকাল থেকে আমরা জানি কিন্তু যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আমরা কাজের সুবাদে একজন নেতা নির্বাচন করে ফেলি, বা একজন প্রধান হিসেবে একজনকে সামনে দাঁড় করাই, আবার বাকিরা পিছনে থেকে তাকে সহায়তা করি। এই ধরনের কিন্তু বর্তমান প্রেক্ষিত বলো আর সেই অতি প্রাচীনকাল থেকেও একইভাবে চলে আসছে। দলীয়ভাবে যেমন একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট, তো তারা এক জায়গায় বসা, তো তাদেরকে হুট করে টিচার এসে বললো যে আজকে একটা ক্লাস পার্টি হবে, দেখো তো তোমরা চিন্তা করে কি করা যায়। তখন দেখা যাবে যে স্টুডেন্টরা একসাথে বসে নানান কথা চিন্তা করছে, তবে সবচেয়ে যুগোপযোগী যে দেখা গেল যে নতুন নতুন আইডিয়া দিতে পারছে বা সে তার চিন্তা করার ক্ষমতা ভালো, তো সবাই গিয়ে তাকে ধরবে যে তুই কর, তুই বল কি করা যায়। তো এই করে এইরকমভাবে দেখা গেছে যে তার কাছ থেকে আইডিয়া আসলো এবং তাকে সবাই সামনে নিয়ে গেল যে সে বলেছে যে এইভাবে উপস্থাপন করা যায়। তার মানে এই যে অটোমেটিক একজন নেতা কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে একটা প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করতে গেলে একজন নেতা প্রয়োজন হয়। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে নেতাকে প্রাতিষ্ঠানিকভাবেই নির্বাচন করে দেওয়া হয়, আর সামাজিক বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে দেখা যায় যে নেতা তার যোগ্যতা বলি অটোমেটিক নেতা হিসেবে বিবেচিত হয়। তো এখন সেই নেতৃত্ব অধ্যায়ে আমরা সেটা পড়বো যে নেতা, আচরণসুলভ নেতা, তারপর অনেক প্রকারের নেতৃত্বের অনেক প্রকারভেদ আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখন যেটা বলছিলাম যে ব্যবস্থাপনার স্তর সম্পর্কে কি বল। এখন ব্যবস্থাপক তো শুধু একজন থাকেন না, একটা প্রতিষ্ঠানে নানান ধরনের ব্যবস্থাপক থাকেন, উচ্চ পর্যায়ের, মধ্য পর্যায়ের, নিম্ন পর্যায়ের। হ্যাঁ, এক এক ব্যবস্থাপক এক একটা সাইড নিয়ে আলোচনা করেন, এক এক ব্যবস্থাপক এক একটা সাইড নিয়ে কাজ করেন। তো এখানে এই ব্যবস্থাপনার স্তরেও সেটা বলা হয়েছে যে ব্যবস্থাপনাকে মূলত 3টা স্তরে বিভক্ত করা হয়েছে। সেটা কি দেখো, ধরো এটা একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চার্ট, এখানে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এই যে একটা 1 2 3, 1 2 3, এটা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা না, এটা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। এটা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। এখন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ কারা, নিম্ন পর্যায়ের, মধ্য পর্যায়ের কারা, নিম্ন পর্যায়ের কারা, সেটা সম্পর্কে একটু আলোচনা করবো। তো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ কারা, আমি এর আগে বলেছিলাম যে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ, চেয়ারম্যান, তারপর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ, পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদের যারা সদস্য, ম্যানেজিং ডিরেক্টর বলতে পারো যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, এই ধরনের। আর হচ্ছে ব্যবস্থাপক যারা উচ্চ পর্যায়ে মানে পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত যারা। এরপর আসা যাক মধ্য পর্যায়ের ব্যবস্থাপক।
মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ কারা? বিভাগীয় প্রধান। আমরা বলেছি যে প্রতিটি বিভাগ, একটা প্রতিষ্ঠানে নানান বিভাগ কিন্তু থাকে। ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বন্টন বিভাগ, মানব সম্পদ বিভাগ, এইরকম নানান বিভাগকে বিভক্ত করে কিন্তু প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয়। সার্বিকভাবে যদি প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে একজন ও প্রধানকে দিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব হয় না। তাই দেখা যায় যে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রমকে ছোট ছোট ভাগে বিভক্ত করে এবং তাদের প্রত্যেকটার জন্য একজন করে করে প্রধান নিয়োগ করে তার অধীনে অনেকগুলো লোক নিয়োগ দিয়ে এভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মধ্য পর্যায়ে যারা থাকে তারা হচ্ছে বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। হ্যাঁ, বিভাগীয় প্রধান, বিভাগীয় প্রধান। তারপরে হচ্ছে উচ্চ পর্যায়ে যে ব্যবস্থাপক থাকে, এই ব্যবস্থাপকের সহকারী ব্যবস্থাপক যারা থাকে তারাও কিন্তু মধ্য পর্যায়ে ব্যবস্থাপক। তাহলে সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, তারপর হতে পারে এরিয়া ম্যানেজার, এরিয়া ম্যানেজার, যার প্রমুখ। মানে একটা নির্দিষ্ট শুধু যে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভিতরে বিভাগীয় প্রধানদের কথা বলা হয়েছে তা না, প্রতিষ্ঠানের বাহিরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার জন্য যেসব ব্যবস্থাপকগণ জড়িত থাকে তাদেরকেও মধ্য পর্যায়ের ব্যবস্থাপক বলি গণ্য করেছেন। তো এই ব্যবস্থাপকদের অধীনে যদি আবার কোনো কর্মী থাকে, কোনো ব্যবস্থাপক থাকে, তাদেরকে কিন্তু নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বলা হয়েছে। যেমন দেখি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কারা, হচ্ছে ধরো ফোরম্যান, তারপর হচ্ছে সুপারভাইজার, তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক বলা হয়। এখন প্রতিষ্ঠানে যদি কোনো পরিকল্পনা প্রণয়নের কথা আসে তখন কি করে, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত থাকে। এখন যদি আমি বলি যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কাকে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে কি আসে দেখো, যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়নকারী যে টিম পরিকল্পনা করে থাকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য, তাদেরকে মূলত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলা হয়। আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপক কারা, যে উচ্চ পর্যায়ের বৃহৎ পরিকল্পনাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ সে অনুযায়ী এটাকে তাদেরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ তাদের পরিকল্পনা সম্পর্কে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণকে জানান এবং মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ তা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণের মাধ্যমে কর্মীদের দ্বারা সেটা কাজে রূপান্তরিত করেন। তো এই হচ্ছে উচ্চ পর্যায়, মধ্য পর্যায় এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ। এখন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণের পরে কি থাকে, যে প্রতিষ্ঠানের কর্মী। কর্মী নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের মধ্যে থাকে না, তো ফোরম্যান এদের অধীনস্থ আবার কর্মী থাকে। যেমন একজন ফোরম্যান, তার অধীনে 5 জন কি 10 জন লোক কাজ করে। একজন সুপারভাইজার, তার অধীনে 20 জন থাকে। এরকম প্রতিষ্ঠানে অনেক সুপারভাইজার থাকতে পারে, অনেক ফোরম্যানও থাকতে পারে। হ্যাঁ, তাদের দিয়ে উচ্চ পর্যায়ে গৃহীত পরিকল্পনা নিম্ন পর্যায় পর্যন্ত চেইন আকারে এসে কার্যক্রম সম্পন্ন করা হয়। তো এইভাবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপকগণ দেখা যায় যে চেইন আকারে নানান জায়গায়, প্রতিষ্ঠানের নানান জায়গায় ব্যবস্থাপকগণ বিরাজ করেন এবং তারা তাদের নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই পরিকল্পনাটা একের পর এক নিজেদের কর্মীদের, অধস্তন কর্মীদের দ্বারা সম্পন্ন করে থাকেন। তো এই চিত্রটার মাধ্যমেই আমি আরেকটা কোশ্চেন বুঝিয়ে ফেলি যে আজকে যে অধ্যায়, এই অধ্যায়ের পরে যে অধ্যায়টি আছে ব্যবস্থাপনার নীতি। হ্যাঁ, নীতির মধ্যে কিন্তু আবার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়েল
তিনি সর্বজন স্বীকৃত 14টি নীতির কথা বলেছেন, যেটা অদ্যাবধি সারা পৃথিবীর সারা বিশ্বের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে সেটা কার্যকরভাবে এখনও বিরাজমান, যে কারণে এটাকে আধুনিক ব্যবস্থাপনার নীতিও বলা হয়। আর এই নীতির কারণেই কিন্তু হেনরি ফুয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়েছে। এই কোশ্চেনটা তোমাদের আসেও মাঝামাঝি, তোমরা খেয়াল করবে যেন কোশ্চেনটা মনে রাখতে পারো যে কেন হেনরি ফুয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, এই ধরনের কোশ্চেন আসে। এবং আধুনিক তাকে হেনরি ফুয়েল, এখন হেনরি ফুয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জনক কেন বলা হয়ে থাকে? যে সর্বজন গৃহীত ব্যবস্থাপনা বিষয়ক 14টি নীতি উপস্থাপনের কারণে হেনরি ফুয়েলকে আধুনিক ব্যবস্থাপনার জন্য বলা হয়ে থাকে। এভাবে তোমরা উত্তরটা করতে পারো। তো এখন আমি যেটা বলছিলাম যে 14টা নীতির মধ্যে একটা নীতি আছে যে জোড়াময় শিকলের নীতি। হ্যাঁ, তো এটা মাঝ থেকে বোঝালে হয়তো অতটা বুঝবে না। তো আমি জোড়াময় শিকলটা বলতে কি বুঝিয়েছি, যে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি এবং বিভাগকে এক সূত্রে বা একটা চেইনে আবদ্ধ করাকে মূলত জোড়াময় শিকলের নীতি বলা হয়েছে। কেন বলেছি, যে এই যে যেমন চেয়ারম্যান, এরা হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মী, এদের পরে থাকবে মধ্য পর্যায়ের কর্মী, তারপরে থাকবে নিম্ন পর্যায়ের কর্মী। এখন এই ধরনের একটা কোশ্চেন থাকে যে একটা প্রতিষ্ঠানে আগুন লেগে গেছে, এখন আগুন লাগার কারণে সেই খবরটা সর্বপ্রথম কোথায় যাবে? যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ, সেই খবরটা সর্বপ্রথম কিন্তু ওই চেয়ারম্যানের কানে যাওয়ার কথা বা ব্যবস্থাপনা পরিচালকরা জানার কথা। কিন্তু না, যেহেতু ব্যবস্থাপনা এটা একটা চেইন আকারে ব্যবস্থাপনার স্তরগুলো বিরাজ করে, তাই দেখা যায় যে সর্বপ্রথম কর্মীরা ফোরম্যানকে জানাবে বা সুপারভাইজারকে জানাবে। হ্যাঁ, ফোরম্যান সুপারভাইজার পরবর্তীতে সেটা নিজেরা কোনো কিছু করতে পারলে তো করলো, না হলে এটা পরবর্তীতে তার ঊর্ধ্বতন যারা আছে বিভাগীয় প্রধান, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার বা এই পদে মানে ফায়ার সংক্রান্ত যে ম্যানেজার আছে, ধরো এই যে বলেছি যে সহকারী বিভাগীয় প্রধান, সহকারী ব্যবস্থাপক। তো এই ব্যবস্থাপক যে সহকারী বিভিন্ন বিভাগ, যেমন এই যে এখন যে ফায়ার সাইট নিয়ে আলাদা বিভাগ আছে এবং সেই বিভাগের যে বিভাগীয় প্রধান তাকে তারা জানাবে। তো বিভাগীয় প্রধান যদি এখানে কিছু না করতে পারে, সেই ক্ষেত্রে এই বিভাগীয় প্রধান আবার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপককে জানাবে। এইভাবে চেইন আকারে কিন্তু একটা নিউজ উচ্চ পর্যায় পর্যন্ত যায়। একইভাবে যখন উপর পর্যায়ে থেকে কোনো নিউজ বা কোনো সংবাদ ফোরম্যানকে জানানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে নিউজটা এভাবেই আসে। একইভাবে চেইন আকারে ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপককে জানাবে, সহকারী ব্যবস্থাপক পরবর্তীতে সুপারভাইজারকে জানাবে, সুপারভাইজার পরবর্তীতে আবার কর্মীকে জানাবে। তো এইভাবে চেইন আকারে ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয় বিধায় এটাকে জোড়াময় শিকলের নীতি বলা হয়েছে। আমি এটা নেক্সট ক্লাসে যখন বুঝাবো তখন তোমরা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের এই অধ্যায়ের আলোচনা মোটামুটি শেষ হয়েছে। আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে। একটু দেখো, আমরা এই যাবত এই অধ্যায় নিয়ে যা করলাম, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে অবশ্যই ব্যবস্থাপনা কার্যাবলীকে তোমরা সিরিয়ালি মেনটেন করার চেষ্টা করবে। আর এখন কোশ্চেনের আগে আরেকটা ব্যাপার আসি, যে ব্যবস্থাপনা সার্বজনীন, এই ব্যাপারে কিন্তু একটা কোশ্চেন আসে যে ব্যবস্থাপনা সার্বজনীন, তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আছে। এখন সার্বজনীন বলতে কি বোঝায়? যে সর্বস্তরে যার উপস্থিতি লক্ষ্য করা যায় সেটাকে সার্বজনীন বলা হয়ে থাকে। তো ব্যবস্থাপনা এমন একটি কাজ, যেটাকে বলেছি আমরা যে সর্বপ্রথম যখন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করি তখনই কিন্তু বলেছি যে ব্যবস্থাপনা শুধু যে উৎপাদনশীল প্রতিষ্ঠানে বিরাজ করে তা না, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গ্রামের বিভিন্ন কমিটি, তারপর নিজেদের ঘর, হ্যাঁ, সকল জায়গায় কিন্তু ব্যবস্থাপনার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং ব্যবস্থাপনা বিরাজ করে। তো যে কারণে এটাকে সার্বজনীন বলা হয়েছে। তো এখানে নানানভাবেই করেছে। আর ব্যবস্থাপনা সার্বজনীন, এটা গ্রিক দার্শনিক সক্রেটিস সর্বপ্রথম ব্যবস্থাপনার সার্বজনীনতা প্রমাণ পায় বা এটাকে প্রকাশ করেন।
তো ব্যবস্থাপনা কিন্তু অতি প্রাচীনকাল থেকেই ব্যবস্থাপনার বিরাজ করছিল মানুষের মধ্যে, সমাজের মধ্যে। যখন থেকে সমাজ গঠন হয়, দল গঠন হয়, তখন থেকেই কিন্তু ব্যবস্থাপনার উৎপত্তি ঘটে। এবং এটাকে পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা বা আলাদাভাবে উপস্থাপন করা হয় গ্রিক দার্শনিক সক্রেটিস এটিকে ব্যবস্থাপনার সার্বজনীন সেটাকে প্রমাণ করেন। তো এই বিষয়ে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল এটা উনি তুলে ধরেছিলেন সর্বপ্রথম। তো দেখা যায় যে একটা ঘরের কথা কেন বললাম, যে সর্বপ্রথম আমরা ঘর থেকেই শুরু করি যে তার যে কোনো কার্যক্রমের চিন্তা, সেজন্য ঘরের কথা বললাম। এবং যে কোনো সেনাদল বলো, তারপর যে কোনো অফিস কিংবা মসজিদ, মাদ্রাসা, এলাকায় যে উন্নয়নমূলক সংগঠনগুলো থাকে, হ্যাঁ, সব কিছুর কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন হয়, না হলে সেটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবেই। প্রত্যেকটা এলাকায়, পাড়ায় একটা ক্রীড়া সংগঠন আছে, সেই ক্রীড়া সংগঠনেরও দেখবা কিন্তু একজন উদ্যোক্তা থাকে, আবার তার সহকারী একজন থাকে, একজন ব্যবস্থাপক থাকে, বা নেতা হিসেবে একজন থাকে যাকে তার সবাই যার কথা মানবে। এবং এইভাবে কিন্তু সিরিয়াল মেনটেন করেই একটা সংগঠন পরিচালিত হয়। তো একইভাবে সর্বস্তরে যেহেতু ব্যবস্থাপনার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং উপস্থিতির প্রমাণ পাওয়া যায়, সেই জন্য আমরা ব্যবস্থাপনাকে সার্বজনীন বলে আখ্যায়িত করতে পারি। এই অধ্যায়টা যেহেতু আপাতত কমপ্লিট হয়েছে, তো আমরা আশা করব যে অধ্যায়ের যত কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলো আলোচনা থেকে উঠে এসছে, এবং আলোচনার মাধ্যমে, এটা তোমরা যদি ক্লাস দেখে থাকো, তো আলোচনার মাধ্যমেই কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপরেও তোমরা যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবে, এবং সৃজনশীল কোশ্চেনের যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক মোটামুটি পারো তোমরা, আর যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, ওগুলোর সমাধান করার চেষ্টা করবে না। কোনো সলিউশন দেখবে না, সলিউশন না দেখে অধ্যায় এর বিশ্লেষণ করা হয়েছে যে এতদিন, তার আলোকে উত্তর করতে পারো কিনা, তাহলে দেখবে যে তোমরা অধ্যায় সমাধান করতে পারছো। তো এইভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।